নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর যেটা মনীষীদের যে জীবনী বা বিপ্লবীদের জীবনী সেগুলো নিয়ে যে আলোচনা করি, তার মধ্যে আজকে আমি একজন মহান বিপ্লবীর কথা আলোচনা করব। তিনি হলেন ক্ষুদিরাম বসু। তিনি কে? ক্ষুদিরাম বসু। তার সম্পর্কে আজকে আমি সংক্ষেপে আলোচনা করব। এই ক্ষুদিরাম বসু কে? ক্ষুদিরাম বসু হলেন একজন ভারতীয় তথা বাঙালি বিপ্লবী। তিনি ছিলেন সবথেকে কম বয়সী স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে একজন, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। তাদের মধ্যে কম বয়সী যারা ছিল তাদের মধ্যে ক্ষুদিরাম বসু কিন্তু একজন ছিলেন। এবং তিনি ছিলেন একজন নির্ভীক বিপ্লবী, মানে তার কোনো ভয় ডর ছিল না, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। সেই হলেন ক্ষুদিরাম বসু। এই ক্ষুদিরাম বসুর জন্ম কত সালে? তিনি জন্মেছেন 1889 সালের 3রা ডিসেম্বর। 1889 সালের 3রা ডিসেম্বর মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে। তার বাবার নাম হলো ত্রৈলোক্যনাথ বসু এবং মায়ের নাম হলো লক্ষ্মীপ্রিয়া দেবী। এবার এই যে ক্ষুদিরাম বসু, তার নাম কেন ক্ষুদিরাম হয়েছিল, এটা কিন্তু খুবই একটা সুন্দর গল্প আছে। সুন্দর বলবো কি বলবো, গল্প আছে একটা। আসলে ক্ষুদিরাম বসু যখন জন্মেছিলেন তার আগে লক্ষ্মীপ্রিয়া দেবী মানে ক্ষুদিরাম বসুর মায়ের দুটি পুত্র সন্তান হয়েছিল, দুটি ছেলে হয়েছিল, কিন্তু তাদের অকালে মৃত্যু হয়ে যায়। তাই জন্য তখনকার যে সমাজের একটা নিয়ম ছিল, সেই নিয়ম মেনে লক্ষ্মীপ্রিয়া দেবী ক্ষুদিরাম বসুর যাতে কিছু না হয় সে কারণে ক্ষুদিরাম বসুর সম্পর্কে দিদি হয়, সেই দিদির নাম হলো চারুশীলা দেবী। দিদির নাম কি? চারুশীলা দেবী। তিনি সম্পর্কে দিদি হন, রক্তের সম্পর্কে নয়, কিন্তু সম্পর্কে দিদি। সেই দিদির কাছে লক্ষ্মীপ্রিয়া দেবী 3 মুঠো খুদের চালের বিনিময়ে বিক্রি করেছিলেন। বিক্রি করতে হতো, এটাই নিয়ম ছিল। কেন? কারণ তাতে নাকি ক্ষুদিরাম বসুর প্রাণ বাঁচত, বিপদে মৃত্যুর আশঙ্কাতে এটা তিনি করেছিলেন। তাই এই যে 3 মুঠো খুদের চালের বিনিময়ে তার দিদির কাছে বিক্রি করেছিলেন ক্ষুদিরাম বসুকে, সে কারণেই তার নাম হয় ক্ষুদিরাম। ভাল লাগলো গল্পটা? এটা গল্প না, এটা সত্যি কথা। যাই হোক, তো এই হচ্ছে ক্ষুদিরাম বসু। এবং এই ক্ষুদিরাম বসুর দিদি তার জীবনে কিন্তু বড় ভূমিকা নেয়। কেন? কারণ ক্ষুদিরাম বসুর যখন মাত্র 6 বছর বয়স, তখনই কিন্তু তার বাবা মারা যান এবং একই বছরে কিন্তু তার মাও মারা যান। তাই সেই 6 বছর থেকেই কিন্তু তিনি তার দিদি চারুশীলা দেবীর কাছেই কিন্তু মানুষ হয়েছিলেন। সেই জন্য তার জীবনে কিন্তু এই দিদির ভূমিকা অনেকখানি, এই চারুশীলা দেবীর ভূমিকা কিন্তু অনেকখানি। এবার আসি তার শিক্ষা জীবনের বিষয়। ক্ষুদিরাম বসু প্রথমে তার গ্রামের যে প্রাথমিক বিদ্যালয় সেখানে পড়াশোনা করেন। তারপর তমলুকের হ্যামিল্টন স্কুল, সেই স্কুলে পড়াশোনা করেন। তারপর তিনি মেদিনীপুর কলেজিয়েট স্কুলে মাত্র 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন। কারণ তিনি খুব অল্প বয়স থেকেই তার দেশের প্রতি তার একটা দেশাত্মবোধ জেগে উঠেছিল, দেশের প্রতি ভালোবাসা জেগে উঠেছিল। তিনি খুব কম বয়সেই কিন্তু বিপ্লবী কর্মকাণ্ডে, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য বিপ্লবী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, বিভিন্ন রকম বিপ্লবী কাজকর্মে জড়িয়ে পড়েন এবং বহু বিপ্লবী কাজকর্ম কিন্তু তিনি তার ওই সামান্য জীবনে করেছিলেন। আর তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে ঘটনা সেটা হলো, মানে তার বিপ্লবী কর্মকাণ্ড, সেটি হলো ব্রিটিশ বিচারক কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা। এই ঘটনাটাই কিন্তু তাকে তার জীবন, মানে তিনি এই ঘটনার জন্যই কিন্তু শহীদ হয়েছিলেন। সেই ঘটনাটাই আমি এবার বলবো।
আসলে এই ব্রিটিশ বিচারক কিংসফোর্ড খুবই অত্যাচারী, মানে একজন খুবই নিষ্ঠুর বিচারক ছিলেন। তিনি খুব ভারতীয়দের পক্ষে কখনো বিচার করতেন না। তো ক্ষুদিরাম বসু প্রথম থেকেই এই কিংসফোর্ডকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন, এবং সেই কারণে তিনি আরেকজন বিপ্লবী প্রফুল্ল চাকি, তিনিও একজন মহান বিপ্লবী ছিলেন, সেই প্রফুল্ল চাকির সঙ্গে করে কিংসফোর্ডকে মারার জন্য মুজাফফরপুর যান, এবং সেখানে তিনি বেশ কিছুদিন থেকে পরিকল্পনা করেন কিভাবে কিংসফোর্ডকে মারবেন। তার কিংসফোর্ডের গাড়িকে প্রতিদিন নজরে রাখতেন। কিংসফোর্ড ফিটন গাড়ি করে, ফিটন গাড়ি তখনকার দিনে একটা ব্রিটিশদের গাড়ি ছিল, সেগুলোকে ফিটন গাড়ি বলা হতো। সেই ফিটন গাড়িতে করে প্রতিদিন কখন কোথা থেকে যেতেন সেটা কিন্তু আগে নজরে রেখেছিলেন। তারপর একদিন তিনি ঠিক করলেন তিনি এবং প্রফুল্ল চাকি আর কি কিংসফোর্ডকে হত্যা করবেন, এবং সেই পরিকল্পনা মতো তারা কি করলেন, কিংসফোর্ডের গাড়িকে উদ্দেশ্য করে বোমা ছোঁড়েন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই দিন কিন্তু সেই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না, তার পরিবর্তে ব্রিটিশ একজন মহিলা মিসেস কেনেডি এবং তার মেয়ে ছিলেন। এবং সেই বোমা নিক্ষেপের ফলে কিন্তু সেই দুজন ব্রিটিশ মহিলারই কিন্তু মৃত্যু হয়েছিল। এটাই দুর্ভাগ্য। তবে কি, যেহেতু ওইখান থেকেই তিনি কাজটা করেছিলেন, তাই ব্রিটিশ বাহিনীর চোখে পড়ে গেছিল, এবং সেই কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টার অভিযোগে দুজনকেই গ্রেপ্তার করে ব্রিটিশ বাহিনী। কিন্তু প্রফুল্ল চাকি ধরা দেননি, তিনি তার আগেই কিন্তু আত্মহত্যা করেছিলেন। কিন্তু ক্ষুদিরাম বসু তিনি কিন্তু ব্রিটিশদের কাছে ধরা পড়েন, এবং তার বিচার হয়, এবং বিচারে তাকে ফাঁসির নির্দেশ দেওয়া হয়। এবং অবশেষে সেই দিন আসে যেই দিনে একটা খারাপ দিনই বলবো, ভারতবর্ষের জন্য একটা খারাপ দিন। 1908 সালে 11ই আগস্ট, মাত্র 18 বছর বয়স, মাত্র 18 বছর। তখন একটা তরুণ তাজা তরতাজা প্রাণ, তোমাদের এখন 18 বছর বয়সে তোমরা কি করো? জীবনের কিছুই তেমন করো না। সেই বয়সে একটা তরুণ বিপ্লবী তরতাজা প্রাণ ফাঁসির মঞ্চে শেষ হয়ে যায়, তিনি শহীদ হয়ে যান। কিন্তু তার ওই আত্মত্যাগ ভারতীয়রা কিন্তু মনে রাখে, গোটা ভারতবর্ষ কিন্তু মনে রাখে। তার এই আত্মত্যাগের স্বাধীনতা সংগ্রামের জন্য একটা নতুন উদ্দীপনা সৃষ্টি করে। বহু তরুণরা তার বিপ্লবী কর্মকাণ্ডে যোগ দেয়, স্বাধীনতা সংগ্রামে যোগদান করার জন্য উৎসাহিত হয় এই ক্ষুদিরাম বসুর এই আত্মত্যাগের জন্য। বহু বিপ্লবীরা তাকে স্মরণ করে গান রচনা করে। তোমরা সবাই সেই গানটি জানো, একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি, আমি হাসি হাসি পড়বো ফাঁসি, দেখবে ভারতবাসী। আর সত্যি সত্যি ক্ষুদিরাম বসু হাসতে হাসতে কিন্তু তিনি ফাঁসির মঞ্চে শহীদ হয়েছিলেন। তিনি এতটাই নির্ভীক ছিলেন, নির্ভীক চিত্ত ছিলেন, এতটাই তার দেশের প্রতি ভালোবাসা ছিল। তিনি মনে করেছিলেন যে আমার এই জীবন, এই ছোট্ট জীবন, এই ক্ষুদ্র জীবন দেশের জন্য বলি হচ্ছে, দেশের জন্য যে আমি আত্মত্যাগ করছি, এটা খুব আমার কাছে আনন্দদায়ক। ক্ষুদিরাম বসু তাই হাসতে হাসতে ফাঁসির মঞ্চে শহীদ হয়েছিলেন, এবং সেই দেখেই তরুণরা, তখনকার সময় তরুণরা স্বাধীনতা আন্দোলনে যোগদান করেছিলেন। এটা কিন্তু কম কথা নয়। হয়তো ক্ষুদিরাম বসু কিংসফোর্ডকে মারতে পারেননি, কিন্তু তার যে ওই কর্মকাণ্ড, সেটাই কিন্তু সমস্ত তরুণদেরকে অনুপ্রাণিত করেছিল। তার জন্যই কিন্তু আমরা ক্ষুদিরাম বসুকে মনে রাখি, স্মরণ করে রাখি। তার আত্মত্যাগ স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে আজও উজ্জ্বল দৃষ্টান্ত। এই হলো ক্ষুদিরাম বসু। এর সম্পর্কে আমি আজকে সংক্ষেপে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পারলে, তোমাদের ভালোও লাগলো। এবং সবাই কিন্তু পরীক্ষা সামনে চলে আসছে, আমি ক্লাস 5 এর উদ্দেশ্যে বলছি, পঞ্চম শ্রেণীর উদ্দেশ্যে বলছি, তোমাদের পরীক্ষা কিন্তু সামনে এসে যাচ্ছে। তোমরা প্রত্যেকটা জীবনী, মনীষীদের জীবনীগুলোকে ভালো করে কিন্তু দেখো। আমি এরপরে আমি কিন্তু তোমাদের এদের সম্পর্কে কি কি প্রশ্ন, সম্ভাব্য প্রশ্ন আসতে পারে এবং তার উত্তর সবই কিন্তু তোমাদের আমি দিয়ে দেবো। তাই যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবেই কিন্তু নোটিফিকেশন পাবে। এইখানেই আমি আমার আলোচনা শেষ করলাম। নমস্কার।